চলুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে টপিকসটা তোমাদের বুঝাবো এটা একই সাথে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের আমার যে স্টুডেন্টরা তাদেরও লাগবে, অনার্সের সেকেন্ড ইয়ারেরও লাগবে। কারণ অনার্সে আমি 10 নম্বর চ্যাপ্টার গত ক্লাসে তোমাদের কিছু ইংরেজি দিয়েছি, সেখানে বিক্রিয়ার কৌশল একটা চ্যাপ্টার আছে। এই বিক্রিয়ার কৌশল বুঝতে গেলে বাবা এই বন্ধন বিভাজন জিনিসটা অত্যন্ত জরুরি। আরো একটা টপিক সেখানে আলোচনা করব, সেই টপিকটাও জরুরি। এই বেসিক জায়গাটা ইন্টারমিডিয়েট স্টুডেন্টদেরও যে এখন অ্যাডভান্স সিলেবাস হয়েছে তাতে দেয়া আছে। তাই আমার এই ক্লাসটা অনার্স সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরও কাজে আসবে, আবার ইন্টারমিডিয়েট ছেলে মেয়েদেরও কাজে আসবে। হেডলাইনটা কি? বন্ধন বিভাজন। লক্ষ্য করে দেখো, বন্ধন বিভাজন দুই ধরনের হয়। একটাকে বলবো সুষম, আর একটাকে বলবো অসম। সুষম বিভাজন আমি যদি তোমাদের সংজ্ঞা বলি, যখন কোনো একটা বন্ধনে সংশ্লিষ্ট দুটো পরমাণু বা মূলক যার যার ভাগেরটা নিয়ে সে আলাদা হয়ে যায়, আমরা তেমনি বিভাজনকে বলে থাকি সুষম বিভাজন। আবার রিপিট করি, লক্ষ্য করে দেখো, আমার এটা হাইড্রোজেনের একটা অণু, এই যে এখানে দুইজনের 2 ইলেকট্রন। এখন আমি যদি এই অণুটাকে কোনো রাসায়নিক ক্রিয়া ভাগ করতে হয়, করতে গিয়ে যদি যার যারটা নিয়ে সে আলাদা হয়ে গেল, এই যে কৌশল আমরা একে বলে থাকি সুষম বিভাজন। দেখো, জিনিসটাকে বোঝানোর জন্য আমি শুরুতে ক্লোরিনের অণুকে আনছি, তাই না? সুষম বিভাজনে ক্লোরিনের দুটো পরমাণু যার যার ভাগের ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে গেছে। সেম কৌশল হাইড্রোজেনের অণু। আমরা বন্ধন বিভাজনের আলোচনা করছিলাম। সুষম বিভাজন সংজ্ঞাটা আবার বলি, যখন কোনো একটা অণুতে সংশ্লিষ্ট দুটি পরমাণু বা মূলক যার যার ভাগের ইলেকট্রন নিয়ে সে আলাদা হয়ে যায়, আমরা তাকে বলে থাকি সুষম বিভাজন। লক্ষ্য করে দেখো, আমি এখানে হাইড্রোজেনের অণুর গঠনটা একে দুটো ইলেকট্রন যার যার মতো করে দিয়ে দিছি আলাদা করে, তাই এই দুইটা উৎপন্ন জিনিসই হয়ে গেল আমাদের সুষম বিভাজন উৎপন্ন মূলক। সেম ক্লোরিনের অণু, ওই দেখো ক্লোরিনের দুটো পরমাণু, হাইড্রোজেনটাই এখানে তোলা, পরে একটা যৌগ কার্বন গঠিত একটা হ্যালোজেন যৌগ। আমি হাতগুলো দেখাই নাই, ইচ্ছা করলে আমরা দেখাইতেও পারি। ধরে নাও যদি আমি হাত দেখাইতাম, এখানে হাইড্রোজেন যদি দেই, তাইলে কৌশলটা কি হবে? মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন যৌগটা। এখন যদি সেখানে কোনো রাসায়নিক ক্রিয়ায় গেলে এখানে 2 ইলেকট্রন যার যারটা সে আলাদা করে ফেলে, ক্লোরিন একটা দিল, কার্বন একটা দিল, যার যার মতো ভাগ হয়ে গেল। ফলে এই কার্বন ধরে এখানে যদি হাইড্রোজেন বিবেচনা করি, তাহলে কিন্তু এটাকে পরিচয় দেব মিথাইল ফ্রি রেডিক্যাল, আর পাশে হইল ক্লোরিন ফ্রি রেডিক্যাল। লক্ষ্য করে দেখো, তোমাদের অতি গুরুত্বপূর্ণ একটা টিকা আসে ফ্রি রেডিক্যাল। তাই কৌশল কি হলো? কৌশল অত্যন্ত সোজা। স্যার, জৈব রসায়ন করতে বন্ধন বিভাজনে যখন সংশ্লিষ্ট 2 পরমাণুমূলক যার যার ভাগের ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যায়, এই কৌশলটাকে, বিক্রিয়ার এই কৌশলটাকে বলি ফ্রি রেডিক্যাল কৌশল। আর উৎপন্ন যে মূলকগুলো তাদের বলে থাকে ফ্রি রেডিক্যাল বা মুক্ত মূলক। কি? মুক্ত মূলক। এই হলো সুষম বিভাজনের কথা। এখন আমি যাবো অপরটা, যেটা হলো অসম বা বিষম বিভাজন। অসম বা বিষম বিভাজনের একটু চরিত্র কিন্তু তোমাদের এখানে দেখানো আছে। লক্ষ্য করে দেখো, বোর্ডে আমি একটা প্রতীকী যৌগ লেখার চেষ্টা করেছি। প্রতীকী যৌগে কার্বন, যদি এটাকে এক্স মনে করি, সুন্দর করে সাবধান, আমরা কিন্তু অনেক সময় রসায়নে এক্স বলতে হ্যালোজেন বুঝি না। এক্স এখানে এমনি একটি মৌল যার তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চেয়ে বেশি, যার তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চেয়ে বেশি। এই যে জ্ঞানটা দিলাম, যেহেতু তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চেয়ে বেশি, তাই বিভাজনের সময় লক্ষ্য করে দেখো, 2টি ইলেকট্রন হ্যালোজেনের কাছে চলে গেছে, কার্বন কিন্তু তার ভাগের ইলেকট্রন হারাইল। তাইলে সংজ্ঞাটায় আসি, অসম বা বিষম বিভাজন হলো যে বিভাজনে সংশ্লিষ্ট 2 ইলেকট্রন একজনই নিয়ে নিবে 2টো ইলেকট্রন, আরেকজন সেই ইলেকট্রন আর পাচ্ছে না, অর্থাৎ একজনের কাছে 2টো চলে যায়, আরেকজন হারায়। ফলে একটা অংশ ধনাত্মক চার্জ যুক্ত হয়। স্পেসিফিক্যালি জৈব যৌগ পড়তে যদি আসি, তোমরা ভালো করে জানো কার্বন ছাড়া কোনো জৈব যৌগ হবে না। তাই
জৈব রসায়নের এই চ্যাপ্টারের এই পড়ায় আমি যখন অসম বিভাজন পড়াই, তখন কিন্তু আমার টিকাটা বা প্রসঙ্গটা বা যুক্তিটা বা টপিকসটা হয়ে গেল কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। কখন? যখন কার্বনটা ধনাত্মক চার্জযুক্ত হয়ে যায়। আমি আবারও রিপিট করি, এক্স এমনি একটি মৌল যার তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চেয়ে বেশি। যেহেতু কার্বনের চেয়ে বেশি, তাই ইলেকট্রন যুগল কিন্তু এর কাছে চলে গেল, কার্বন তার ভাগেরটা হারাইলো, তাই সে প্লাস চার্জ যুক্ত হইল। তাই এই কার্বনের পরিচয় হইল কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। আমি তোমাদের এখানকার উদাহরণের সাপেক্ষে 2-3টে উদাহরণ তুলে দিয়েছি। মিথাইল কার্বনিয়াম আয়ন, নামটা মুখে বলতেছি, ইথাইল কার্বনিয়াম আয়ন, ট্রাই অ্যালকাইল কার্বনিয়াম আয়ন, এইভাবে আমি 2-3টা উদাহরণ দাঁড় করাইছি। এবার লক্ষ্য করে দেখো, আমার অসম বা বিষম বিভাজনে তোমার দুটো জিনিস চলে আসবে। বলে স্যার সেটা কি? এটা লক্ষ্য করলাম ইলেকট্রন দুটো কার্বন ছাড়া অন্য মৌলের দিকে চলে গেছে। সেই মৌলটার পরিচয় কি? যার তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চেয়ে বেশি। এবার আসবো আমরা একটু ভিন্ন জিনিসে, যেখানে তাকাইলে দেখো জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার হবে। প্রতীকী যৌগটাকে আমি কার্বনের পাশে জেড ধরেছি, এখানে আর এক্স ধরি নাই। এখন যদি আমি জেডের একটু পরিচয় বলি তাহলে সুবিধা হবে। জেড এমনি একটি মৌল যার তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চেয়ে কম। কি? ওটা ছিল বেশি, এটা হলো যার তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চেয়ে কম। আমি কি কথা বুঝাইতে পারছি? কথাটা বুঝার চেষ্টা করো। তাই প্রতীকী মৌলটাও ভিন্ন দিয়েছি, আমি জেড দিয়েছি। এখন লক্ষ্য করে দেখো, এখন কিন্তু ইলেকট্রন দুইটা আগে কিন্তু কার্বন ছাড়া অপর মৌলের দিকে চলে গেছিল, এখন কিন্তু ইলেকট্রন দুইটা কার্বনের দিকে চলে আসছে। ফলে আমরা এই যে আয়ন পাইলাম, এটার নাম হইল কার্বন আয়ন। তাইলে বন্ধন বিভাজন করতে এসা অসম বা বিষম বিভাজনের দুটো জিনিস পাইছি। জৈব যৌগ যেহেতু কার্বন ছাড়া হবে না, যখন কার্বনের সাথে যে মৌলটার ঋণাত্মকতা বেশি, দুটো ইলেকট্রন সে নিয়ে গেল, কার্বন হারাইল, ধনাত্মক চার্জ যুক্ত আয়ন হলো। তাই সুন্দর করে আমরা বলি ধনাত্মক চার্জ যুক্ত কার্বন পরমাণু সম্বলিত জৈব আয়নকে কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন বলি। এবার যখন কার্বন আয়নের কথা বলবো, তখন বলবো ঋণাত্মক চার্জ সম্বলিত জৈব আয়নকে কার্বন আয়ন বলে। সেটার ব্যাপারটা কিন্তু তোমাদের আমি দেখাইছি, যেটা নোটেশনে ভালো করে বোঝা যায়। এখন কিন্তু মৌলটা কার্বনের চেয়ে তড়িৎ ঋণাত্মকতা মান কম হওয়ার কারণে ইলেকট্রন যুগল কিন্তু কার্বনের দিকে চলে আসছে। কার্বনের দিকে চলে আসে এটা ঋণাত্মক চার্জ যুক্ত হয়ে গেছে। এখন আমাদেরকে যদি কেউ উদাহরণের কথা বলে, সুন্দর করে বলবো মিথাইল কার্বনায়ন। কি? মিথাইল কার্বনায়ন, ইথাইল কার্বনায়ন। এখানে কিন্তু ইলেকট্রন আছে এক জোড়া, অর্থাৎ অন্যের কাছ থেকে একটা ভাগেরটা পাইয়া এটা হয়ে গেল মিথাইল কার্বনায়ন। এখন এই জিনিসটুকু কিন্তু আমরা ইচ্ছা করলে একটা উদাহরণে পরিষ্কার করতে পারি। ওটা মিথাইল ক্লোরাইড বা ইথাইল ক্লোরাইড, ঠিক আছে? যদি তাই হয়, তাইলে এখন কি হইলো? এই তড়িৎ ঋণাত্মকতা মান বেশি, ইলেকট্রন যুগল চলে গেল, ওই যে দেখো মিথাইল কার্বনিয়াম আয়ন হয়ে গেল। ঠিক ইথাইল ক্লোরাইডের বেলা ইলেকট্রন দুইটা দুইজনের, ইলেকট্রন যুগলের কাছে চলে যাবে, তাইলে এখন কি হইলো? ওই দেখো ইথাইল কার্বনিয়াম আয়ন হয়ে গেল। তাইলে আমি এখানে কার্বোক্যাটায়নের উদাহরণ দুইটা তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করেছি। এবার যখন আমরা বিপরীতটা যাব, তখন দেখব ব্যাপারটা কি। এবার সেটা বোঝার চেষ্টা করো। এবার দেখো, আমি সেই জিনিসটা তোমাদের বোঝানোর চেষ্টা করি। মনে করো আমার কাছে যৌগটা হলো নাইট্রোমিথেন। তাহলে কি হলো? নাইট্রোমিথেন। কেমন? এই একটা হাত, একটা হাত, একটা হাত, একটা হাত। এই যে যৌগটা, এখন আমি কি দেখাবো তোমাকে, সুন্দর করে বুঝার চেষ্টা করো। ইলেকট্রন যুগল এর কাছে ঝুঁকে যাবে। যখন ইলেকট্রন যুগল এর কাছে ঝুঁকে গেল, তখন কি হলো? এই দেখো, এটা দেখো, ইলেকট্রন যুগল নিয়ে এইটা হয়ে গেল ঋণাত্মক চার্জ যুক্ত আয়ন। তাহলে নাইট্রোমিথেন যৌগটা আমরা এখানে একটা ঋণাত্মক আয়ন ফর্মেশন হইতে দেখেছি। ঠিক তেমনি চলে আসো, আমি একটা গ্রিগনার বিকারক লেখার চেষ্টা করি। ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড আমি যৌগটা লেখার চেষ্টা করেছি। এখন এখানে আমি কি দেখবো? এই তো দুই ইলেকট্রন,
আমি কি লক্ষ্য করব, ইলেকট্রন যুগল এর কাছে ঝুঁকে আসবে, ঝুঁকে আসার ফলে ওই দেখো হয়ে গেল আমার ইথাইল কার্বন আয়ন। এই ছিল আমার মোটামুটি এই জায়গাটা তোমাদের কার্বনিয়াম আয়ন আর কার্বন আয়ন বোঝানোর পালা। আমি আগে তোমাদের কার্বনিয়াম আয়নের দুইটা উদাহরণ দিছি, এখন কার্বন আয়নের উদাহরণ দিছি। তাহলে কি হলো, একটা হলো আমরা দেখব সংশ্লিষ্ট উপর যে মৌল 2 ইলেকট্রন কার্বনের থেকে তার দিকে চলে যাবে, আরেকটা আমরা লক্ষ্য করব ইলেকট্রন যুগল কার্বনের দিকে ঝুঁকে আসবে। যখন হারিয়ে ফেললো তখন হয় কার্বনিয়াম আয়ন, আর যখন 2টো ইলেকট্রন তার কাছে চলে আসলো তখন হইল কার্বন আয়ন। এই ছিল তোমাদের কাছে বন্ধন বিভাজনের মোটামুটি প্রাথমিক আলোচনা। এবার আরেকটা টপিক, আমরা সাধারণত কোন একটা রাসায়নিক ক্রিয়া যখন লিখি তখন কিন্তু আমরা সাধারণত অ্যারো চিহ্ন বা সমান সমান চিহ্নের বাম পার্শ্বে যারা থাকে তাদের কমন একটা কথা বলে থাকি বিক্রিয়া, আর ডান পার্শ্বে যে থাকে আমরা তাকে বলি উৎপাদন। বাস্তবে এই কথাটা একটা অজৈব বিক্রিয়ার ক্ষেত্রে যতটা না সত্য, জৈব বিক্রিয়ার ক্ষেত্রে জিনিসটা আসলে তা নয়। জৈব বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি বিক্রিয়াকে ভালো করে পর্যালোচনা করি তাইলে দেখবো সেখানে 2টো জিনিস অবভিয়াসলি থাকে, একটা হলো বিক্রিয়ক আর একটা হলো বিকারক। এই জায়গাটা যদি তোমরা ভালো করে বাবা বুঝো তাইলেই কিন্তু তোমার পড়াটা এখানে সেকেন্ড পেপারে পড়তে এসে আগাবে, নাহলে তোমার কাছে প্রবলেম হবে। ধরে নাও আমি একটা বিক্রিয়া করি, ইথাইল ব্রোমাইড প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড বা হাইড্রোক্সিল আয়ন দিলাম, প্রোডাক্ট কি হবে, এটা সরে যাবে, এটা এখানে ঢুকবে, যৌগ হয়ে গেল ইথাইল অ্যালকোহল। একটা বিক্রিয়া কিন্তু আমি করেছি বাবা তোমাদের বোঝানোর জন্য। এখন এই বিক্রিয়াটা যে করেছি দেখো আমার লিখতে গিয়ে কিন্তু আমি 2টো জায়গা খেয়াল করেছি, বলে স্যার সেটা কি? প্রকৃতপক্ষে এই বিক্রিয়া এর ছাড়া হবে না। এইখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড তথা হাইড্রোক্সিল আয়নটাই হইল বিকারক, আর কার্বন গঠিত যৌগ ইথাইল ব্রোমাইড বা ব্রোমো ইথেন এটা হলো বিক্রিয়ক। তাহলে আজকে আমরা কি মনে রাখবো, স্যার সেকেন্ড পেপার পড়তে ইচ্ছা পরিষ্কার বিক্রিয়ায় আমরা খেয়াল করব অ্যারো চিহ্ন বা সমান সমান চিহ্নের বাম পাশেই 2টো জিনিস থাকে, কি? একটা বিক্রিয়ক আর একটা হলো বিকারক। এখন আমার এই বিকারকটা তোমাকে যখন বুঝাইলাম, আমরা সাধারণ অর্থে বিক্রিয়া কিন্তু এটা অনেকেই বুঝতাম না বা জানি না। তোমাদের কারো যদি কনসেপশন পড়তে পড়তে ভালো হয়ে যায়, ভালো তোমরা বুঝো, কিন্তু এটাই খেয়াল রাখবো স্যার অজৈব বিক্রিয়া আমরা এই জিনিসটা নিয়ে অতটা ডিপলি চিন্তা ভাবনা করবো না, কিন্তু সেকেন্ড পেপার জৈব রসায়ন যখন পড়তে আসবো তখন অবভিয়াসলি আমাকে জানতে হবে স্যার বিক্রিয়ার 2টি অংশ অবশ্যই লাগবে, একটা বিক্রিয়ক আর একটা হইল বিকারক, যার বোঝানো সাপেক্ষে আমি তোমাদের একটা উদাহরণ দিয়েছি। এখন যদি কথায় আসি বিকারকের সংজ্ঞায়, বিকারক 2 ধরনের, একটা ইলেকট্রন আকর্ষী আর একটা কেন্দ্রাকর্ষী বিকারক। আমি এখানে একটা বিক্রিয়া লিখেছি, লক্ষ্য করে দেখো আমার এখানে ওইস আয়ন হাইড্রোক্সিল আয়ন এটা যদি একটা ঋণাত্মক অংশ হয় তাইলে কিন্তু আমার এই জায়গাটায় এই বোর্ডেই দেখো এখানে ওই কেন্দ্রাকর্ষী বিকারকের এখানে কিন্তু তার জায়গাটা আছে। তাহলে বিকারকের চরিত্র অনুসারে বিকারক 2 ধরনের, একটা হলো ইলেকট্রন আকর্ষী আর একটা হলো কেন্দ্রাকর্ষী বিকারক। এখন ইলেকট্রন আকর্ষী বিকারক আমার শীটে কিন্তু তোমাদের সংজ্ঞা বলা আছে, কিন্তু আমি মুখে বলতে হবে। যে সমস্ত বিকারক বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ যাদের ইলেকট্রন ঘাটতি আছে, তারা হলো ইলেকট্রন আকর্ষী বিকারক। অ্যাফিনিটি ফর ইলেকট্রন, লাভ ফর ইলেকট্রন, এদের ইলেকট্রনের প্রতি আসক্তি দেখা যায়, তাদেরকে আমরা বলে থাকি ইলেকট্রন আকর্ষী বিকারক। তো অনেক সময় ইলেকট্রোফিলিক বিকারক, তো ইংরেজি নামটা ইলেকট্রোফিলিক বিকারক, এই প্রোনাউন্সিয়েশনটা থেকে আমরা কখনো কখনো ইলেকট্রন আকর্ষী বিকারককে ই দ্বারা প্রকাশ করি। তো ই কে আমরা যদি 2 ভাগে প্রকাশ করি, যখন চার্জ যুক্ত পরমাণু আমরা কি বলছিলাম, ইলেকট্রন আকর্ষী বিকারক। যে সমস্ত বিকারক বিক্রিয়াকালে ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করে, অর্থাৎ ইলেকট্রন ঘাটতি আছে যাদের, তাদের বলে থাকি ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রন আকর্ষী বিকারক 2 ধরনের হবে, হয় তারা হবে ধনাত্মক চার্জযুক্ত পরমাণু বা মূলক, নইলে হবে এমন অণু যাতে ইলেকট্রন ঘাটতি আছে। তাই লেখাটা কি লিখছি, ধনাত্মক চার্জযুক্ত পরমাণু বা মূলক
এবং ইলেকট্রন স্বল্প অণু। একটা একটা করে বুঝাই। আমরা রসায়ন সামনের দিকে আগাইলেই দেখবা তোমরা কৌশলে পাবা নাইট্রোনিয়াম আয়ন, সালফোনিক মূলক, ব্রোমোনিয়াম আয়ন, হাইড্রোজেন আয়ন। আমরা এই জায়গাগুলো যখন তোমাদের আলোচনা করি তখন তোমরা কিন্তু জিনিসটা বুঝতে হবে, স্যার প্রত্যেকটা ধনাত্মক চার্জ আছে। এটা একটা পরমাণু, এটা একটা মূলক, সবগুলো কিন্তু প্রত্যেকের চার্জ কিন্তু ধনাত্মক চার্জ যুক্ত। অর্থাৎ এরা রাসায়নিক ক্রিয়ায় গেলে অন্যের কাছ থেকে ইলেকট্রন তারা গ্রহণ করে, এইদের ঘাটতি আছে। তাই বলাই ছিল ধনাত্মক চার্জযুক্ত পরমাণু বা অণু। সামনে ইলেকট্রন স্বল্প অণু। ইলেকট্রন স্বল্প অণু এরা প্রত্যেকে কিন্তু অণু, কিন্তু আমি তোমাদেরকে একটা একটু নমুনা বুঝাই, তখনই বলবা স্যার বুঝে গেছি। দেখো বোরন ট্রাইফ্লোরাইডের গঠন আঁকছি রে বাবা, কিন্তু মজাটা কোথায় বলো তো? এখানে যদি আমি ব্যাখ্যা করি তাহলে তুমি লক্ষ্য করে দেখবা ফ্লোরিনের অষ্টক কাঠামো পূরণ হয়েছে এই ইলেকট্রনটাকে নিয়ে। সংযোজী যৌগের যেটা চরিত্র, এটাও তার বিবেচনা করবে, এও এটাকে বিবেচনা করবে। এতে কিন্তু ফ্লোরিনের অষ্টক কাঠামো পূরণ হয়েছে, কিন্তু তাকে দেখো কেন্দ্রীয় মূলক বোরনের কিন্তু অষ্টক কাঠামো পূরণ হয়নি, তার ঘাটতি আছে। কয়টা আছে? 6টা। এই কারণে আমরা এরা অণু হওয়া সত্ত্বেও ইলেকট্রন ঘাটতি থাকার কারণে এদের পরিচয় দেব ইলেকট্রন আকর্ষী বিকারক। এরা যখন রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ করে অন্যের কাছ থেকে ইলেকট্রন নেয়, তাই কিন্তু আমরা লক্ষ্য করে দেখি যারা ইলেকট্রন দান করে তাদের বলে থাকি লুই অ্যাসিড। তাই কিন্তু এগুলি কিন্তু লুই ক্ষারক আর অ্যাসিডের যে হিসাব, লুই ক্ষারক আর লুই অ্যাসিড। এরা অন্যের কাছ থেকে যেহেতু ইলেকট্রন গ্রহণ করে আর এরা যেহেতু দান করে, এরা লুই ক্ষারক, এরা হলো লুই অ্যাসিড। আমি মোটামুটি এই জায়গাটা বুঝাইছি। চলে আসো তুমি এবার কেন্দ্রাকর্ষী বিকারক। যে সমস্ত বিকারক বিক্রিয়াকালে কেন্দ্রের প্রতি আসক্তি প্রকাশ করে, অর্থাৎ কেন্দ্রের চরিত্র অর্জন করতে চায়, অর্থাৎ ইলেকট্রন বর্জন করতে পারে, দিতে পারে, তাদেরকে বলে থাকি আমরা কেন্দ্রাকর্ষী বিকারক। কেন্দ্রাকর্ষী বিকারক ইংরেজি নাম নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক থেকে রে বাবা আমরা ছোট্ট করে এটাকে NU দ্বারা প্রকাশ করি। এই নিউক্লিওফিলিক বিকারক যাকে বলি সেটাও কিন্তু দুই ধরনের হবে। হয় তারা হবে ধনাত্মক চার্জযুক্ত পরমাণু বা মূলক, নইলে হবে ইলেকট্রন ঘনত্ব বেশি এইরকম অণু। এখন যদি আমি উদাহরণে যাই, লক্ষ্য করে দেখো এখানে হাইড্রোক্সিল আয়ন দিয়েছি, এখানে সায়ানাইড মূলক দিয়েছি, এখানে অক্সাইড আয়ন লিখেছি, এখানে ব্রোমাইড আয়ন লিখেছি, এখানে ক্লোরাইড আয়ন লিখেছি। প্রত্যেকের কিন্তু ঋণাত্মক চার্জ আছে। অর্থাৎ এরা যদি প্রয়োজন হয় তখন ইলেকট্রন দান করতে পারে। তাহলে যে সমস্ত বিকারক বিক্রিয়াকালে ইলেকট্রন দান করে, কেন্দ্রের প্রতি আসক্তি প্রকাশ করে, অর্থাৎ কেন্দ্রের প্রতি আসক্তি প্রকাশ করে দিলেই তো ধনাত্মক চার্জ হবে, এই দেওয়ার ক্ষমতা যারা আছে তারা হলো কেন্দ্রাকর্ষী বিকারক। নইলে কারা? ইলেকট্রন ঘনত্ব সম্পন্ন অণু। আমি উদাহরণে সুন্দর করে অ্যামোনিয়াকে টাইনে আনছি, পানিকে টাইনে আনছি, অ্যালকোহলকে টাইনে আনছি। আমি যদি অ্যামোনিয়া অণুর গঠন দেখি অনুগঠনের পরে একজন মুক্ত ইলেকট্রন রয়ে গেছে। একটু আগে বলছিলাম মুক্তদের ইলেকট্রন দান করতে পারে তাদেরকে লুই ক্ষারক বলে। তাই কেন্দ্রাকর্ষী বিকারকগুলো লুই ক্ষারক, কারণ এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে অপরকে ইলেকট্রন দান করতে পারে। সুন্দর করে মাঝখানে পানি দেখাইছি। পানির ক্ষেত্রে কি হয়েছে বাবা? ওই দেখো দুইজন মুক্ত ইলেকট্রন আছে, অর্থাৎ অনুগঠন করা শেষ, বাড়তি ইলেকট্রন রয়ে গেছে যেটা সে দিতে পারে। সেম অ্যালকোহল লিখেছি, অ্যালকোহলের চরিত্র আমরা লক্ষ্য করি মুক্ত যে ইলেকট্রন আছে যেটা সে দান করতে পারে। তো এই যে বিকারকের ধারণা, এটাকে যদি তুমি ভালো করে বুঝো তাইলে কিন্তু সেকেন্ড পেপারের বিক্রিয়ার কৌশল যখন তুমি পড়তে যাবা, লক্ষ্য করে দেখবা কার্বন গঠিত যৌগের পাশের যে অংশের উপস্থিতি ছাড়া তোমার বিক্রিয়া হচ্ছে না। সেই বিকারকের যদি তোমার কনসেপশন পরিষ্কার না থাকে তাহলে তুমি বিক্রিয়া ভালো করে বুঝবা না। তাই আজকে আমার আলোচনায় আমি দুটো টপিকসকে টেনে নিয়ে আসলাম। একটা হলো বন্ধন বিভাজন, সেখানে সুষম বিভাজন বিষম বিভাজনের কথা বলেছি, সেখানে ফ্রি রেডিকেলের কথা বলেছি, সেখানে কার্বনিয়াম আয়নের কথা বলেছি বা কার্বোক্যাটায়নের কথা বলেছি, কার্বন আয়নের কথা বলেছি। খুব গুরুত্বপূর্ণ টপিকস। আর এই জৈব রসায়নের আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস আজকে আলোচনা হলো বিকারক। তাহলে বিক্রিয়ক আর বিকারক চরিত্র যদি প্রশ্ন করে কেউ জানতে চায় তাহলে আমরা বলবো যে বিক্রিয়ক অবভিয়াসলি কার্বন গঠিত হবে, আর বিকারক কার্বন গঠিত হলে হতে পারে, না হতে পারে। আমরা বিকারক ছাড়া বিক্রিয়া হবে না, কিন্তু বিকারকের চরিত্রের কথা বলেছি ইলেকট্রন আকর্ষী, কেন্দ্রাকর্ষী, দুই অংশের
আলাদা করে দুটো ভাগ আছে, ভাগ দুটাকে আমি বোর্ডে দেখাইছি, তোমাদের কাছে একটা শীট দিয়েছি, শীট দিলে দেখবা বললে তোমরা সেটা আরো পরিষ্কার হয়ে যাবে। এই দুটো টপিক্সের জ্ঞানটা নিলে আমার ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের যেমন এখান থেকে প্রশ্ন হয়, বিক্রিয়ার কৌশল আসে, ঠিক এইটা বেসিক পড়ার কারণে অনার্স আমাদের চ্যাপ্টার আছে বিক্রিয়ার কৌশল বা মেকানিজম, সেই মেকানিজম পড়তে গেল তোমার এই লেকচারটার কোনো বিকল্প হবে না। তাই আমার বক্তব্য হলো, আমরা বিকারককে ভালো বুঝলে আমার সেকেন্ড পেপার পড়তে সুবিধা হবে, বিক্রিয়ার কৌশল বুঝতে আমার সুবিধা হবে।